তো লেকচার 3 তে চলে যাই। লেকচার 3 তে কি আছে একটু দেখে নিচ্ছি। ওকে, অলরাইট। Alright. Okay, let's get started. তোদের অনেকে যদিও আসে নাই। Okay. Alright. এখন বেসিক্যালি আমরা তো এই 5টা স্টেজের কথা বলেছি, বেশ কয়েকবারই বলেছি, আবারও বলছি যে আমাদের যে অ্যাক্টিভিটি গুলো আমরা করি একটা প্রজেক্টকে ম্যানেজ করার জন্য, একটা প্রজেক্টের ইনিশিয়েশন থেকে প্ল্যানিং থেকে এক্সিকিউশন, মনিটরিং এন্ড ক্লোজিং, দিস আর দ্য 5 স্যার আমি স্টেজ। একটুখানি লিভ নিচ্ছি স্যার, আমি আবার আসছি স্যার। ওকে ওকে, তো এখন এই যে 5টা স্টেজ, এখানে একটা জিনিস তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন একটা প্রজেক্ট ইনিশিয়েট করি সেখানে একটা পার্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি আবার বলছি, হ্যাঁ। তো যে কোনো প্রজেক্ট যখন লঞ্চ করা হয়, যা প্রথম জিনিসটাই হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। তুমি যদি একজন স্পন্সরের কাছে যাও যে আমি এই ধরনের একটা প্রজেক্ট করতে চাই, তাহলে কিন্তু বলবে যে এটা করে আমার লাভ কি, আমি যে ইনভেস্টমেন্টটা করব সেই ইনভেস্টমেন্টটা করে আমার রিটার্নটা কি, রাইট? সো যার জন্য ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে ইম্পর্টেন্ট, very important. Let me explain it a little bit more. যে এই যে যেমন ধরো আমরা যেহেতু ফ্রেশার্স ওরিয়েন্টেশনের কথা বলতেছিলাম, সো ফ্রেশার ওরিয়েন্টেশনে করতে গেলে কিন্তু স্যারা জিজ্ঞেস করে যে কেন করবি, কি লাভ। স্যারা কিন্তু জানে, তারপরেও জানতে চায় যে আমরা কি এটাকে ডিফারেন্টলি কিছু করতে চাচ্ছি কিনা, তাই না? যেমন ধরো যে বুঝি, হ্যাঁ, যেমন ধরো যে তুমি একটা রোবোটিক্স এর একটা প্রজেক্ট করতে চাও, তার জন্য তোমার টাকা লাগবে। সেখানেও কিন্তু তোমার প্রশ্নটা আসবে যে কেন করবা, রাইট? কি করবো, একটা উদাহরণ দিয়ে বুঝাই যে গত বছর রোবট অলিম্পিয়াডে যখন আমাদের টিম যেতে চাইলো, হ্যাঁ, তখন আমরা হিসাব করে দেখলাম আমাদের প্রায় 30 লক্ষ টাকা লাগবে। ইউনিভার্সিটির কাছে আমরা গেলাম, তো আমাদের আরশাদ স্যার বললেন যে 30 লক্ষ টাকা খরচ করে আমাদের কি লাভ হবে, তোমরা কি উইন করবা, রাইট? সো আমরা স্যারকে যথেষ্ট পরিমাণ কনভিন্স করতে পারি নাই, স্যার আমাদেরকে 30 লক্ষ টাকা দেন নাই। আমরা ব্রাজিলে যাওয়ার কথা ছিল রোবট অলিম্পিয়াডে, আমরা সেটা যেতে পারি নাই। সো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কিন্তু ফিজিবিলিটি স্টাডি। সো যে কোনো কিছু করার আগে আমাদেরকে ফিজিবিলিটি স্টাডি করতে হয়। আরেকটু বুঝাই, যেমন ধরো তোমার ফ্যামিলির একটা জমি আছে, তুমি চিন্তা করলে এখানে একটা বাড়ি বানায় বিক্রি করবা। তো তুমি গিয়ে তোমার বাবাকে যদি বলো, বাবা আমাকে 5 কোটি টাকা দাও, আমি এখানে একটা বিল্ডিং বানাবো, বিল্ডিং বানায় তারপরে বিক্রি করবো। প্রথম কথা তোমার বাবা কি বলবে, তুমি আমাকে ম্যাথমেটিক্স করে দেখাও যে তুমি কত টাকা খরচ হবে এটা তৈরি করতে এবং তুমি কত টাকায় বিক্রি করতে পারবা, ঠিক না? সো একটা প্রজেক্ট যখন আমরা আসলে ইনিশিয়েট করি, দ্য ফার্স্ট থিং হচ্ছে আমাদেরকে যেটা করতে হয়, ফিজিবিলিটি স্টাডি করতে হয়। এবং সেই ফিজিবিলিটি স্টাডিটা সাধারণত স্পন্সররা চায়। যখনই আমরা একজন স্পন্সরের কাছে যাই যে আমরা এই প্রজেক্টটা করতে চাই, তো সেখানে ফিজিবিলিটি স্টাডিটা সবসময় চলে আসে। সো এগেন একটা প্রজেক্টের 5টা স্টেজ, তার ভিতরে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেজ, ব্যাপার, যেটা হচ্ছে পার্ট অফ দা হচ্ছে তোমার ইনিশিয়েশন। এখন এই যে আমরা ডিফারেন্ট কাজগুলো যখন একটা প্রজেক্টে করি, দেখবা যে এভরিথিং আমরা গ্রুপ করি হচ্ছে ওই 5টা ভাগের আন্ডারে। এখন প্রজেক্ট করতে করতে আমাদের কিছু সিচুয়েশন আসে, কি ধরনের, যেমন যেখানে আমাদের ডিসিশন মেক করতে হয়। লেট মি বলি, যেমন তোমরা এখন মোস্টলি বোধহয় আছো 7 নম্বর বা 8 নম্বর সেমিস্টারে, রাইট? মোস্ট অফ ইউ। জি স্যার। সো প্রিটি সুন তোমাদেরকে মেজর চুজ করতে হবে, রাইট? যেমন বিজনেস স্কুলে, আমি তো বিজনেস স্কুলে পড়াই, ওইখানেও 7 সেমিস্টারে গিয়ে সবাইকে সিলেক্ট করতে হয় যে তারা এইচআর এ যাবে,
মার্কেটিং এ যাবে, ম্যানেজমেন্টে যাবে, অথবা ডিফারেন্ট সাপ্লাই চেইনে যাবে। ঠিক তোমাদেরও তো সামনে এরকম সিলেকশনের সময় চলে আসতেছে। তো এখন দেখো যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো মাঝে মাঝে আমরা ডিফারেন্ট ফেজে ভাগ করতে পারি। যেমন হচ্ছে যে তোমাদের ফার্স্ট ইয়ারে সমস্ত বেসিক কোর কোর্স গুলা নিতে হয়। এগুলা না করলে 101 না করলে 102 নেওয়া যায় না, তাই না? ঠিক একইভাবে দেখবা যে আমরা যখন একটা প্রজেক্ট করব, এই প্রজেক্টের যে ডিফারেন্ট স্টেপস গুলো আছে, এই স্টেপস গুলাকেও আমাদের ডিফারেন্ট গ্রুপে আমরা ভাগ করতে পারি, এবং এই গ্রুপের ভাগগুলো কে আমরা এই ডিফারেন্ট গ্রুপগুলোকে বলি হচ্ছে ফেজ। আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন হচ্ছে তুমি যদি একটা কনস্ট্রাকশন প্রজেক্ট করো, তাহলে তোমার ফার্স্ট হচ্ছে কি যে তোমাকে জমি সিলেক্ট করতে হবে, ডিজাইন করতে হবে। সো জমি সিলেকশন ক্যান বি এ ফেজ তোমাকে, এবং ওই জায়গায় কিন্তু ফিজিবিলিটি স্টাডিটা হয়ে যাবে। যেমন আজকে যদি আমি একটা রিয়েল এস্টেট ব্যবসা শুরু করি, তাহলে আমাকে ধরো কেউ বললো বসুন্ধরাতে একটা জমি নাও, কেউ বললো জলসিঁড়িতে একটা জমি নাও, কেউ বললো পূর্বাচলে নাও, কেউ বললো উত্তরাতে নাও। তখন আমি কিন্তু ফার্স্টে করবো কি ফিজিবিলিটি স্টাডি, যে কোথায় করলে আমি কুইকলি রিটার্নটা পাবো। যেমন পূর্বাচলে যদি করি, আমার রিটার্ন পেতে অনেক সময় লাগবে, পূর্বাচলে সহজে বিক্রি হচ্ছে না এখনো। আমি যদি বসুন্ধরাতে করি, বসুন্ধরাতে প্রচুর প্রোডাক্ট হয়ে যাওয়াতে স্লো ডাউন হয়ে গেছে মার্কেট, কিন্তু জলসিঁড়ি এই মুহূর্তে কিন্তু হট কেকের মতো চলতেছে। সো আমাদের এই যে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে একটা ফেজ। সো এখান থেকে জমি সিলেকশন হয়ে গেল। নেক্সট ফেজটা হচ্ছে ডিজাইন করে অ্যাপ্রুভাল নিয়ে আসাটা। সো এই পুরো ডিজাইন এন্ড অ্যাপ্রুভাল মিলে হচ্ছে আরেকটা ফেজ। এরপরে হচ্ছে নিচের পাইলিং করাটা, সেটা আরেকটা ফেজ। তারপর স্কেলিটনটা দাঁড়া করানো আরেকটা ফেজ। তারপরে হচ্ছে ভেতরে ইন্টেরিয়র গুলো করা। সো এই যে আমরা যখন একটা প্রজেক্ট করি, ঠিক একইভাবে তোমার রোবোটিক্স এর ক্ষেত্রেও যদি চিন্তা করো, যে আমরা যখন একটা রোবট ডিজাইন করতে চাই, সেটা একটা মার্স রোভার হোক আর সেটা আমাদের রোবট অলিম্পিয়াডের জন্য হোক, ফার্স্টে হচ্ছে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে তোমার কি কি স্পেসিফিকেশন লাগছে। যেমন রোবট অলিম্পিয়াডে সাধারণত ওরা স্পেসিফিকেশন গুলো বলে দেয়। যেমন গত বছর স্পেসিফিকেশন দিয়ে দিয়েছিল এটা সিঁড়ি ক্লাইম্ব করতে পারতে হবে, স্পিড দিয়ে দিয়েছিল বেশ কয়েকটা, যারা আমি জানি না তোমরা কেউ ইনভলভ কিনা, যে কিছু স্পেসিফিকেশন দিয়ে দেয়। সো ফেজ 1 হচ্ছে ওই স্পেসিফিকেশন গুলো মিট করার জন্য একটা ডিজাইন তৈরি করা, থিওরিটিক্যাল ডিজাইন। দ্বিতীয় হচ্ছে যে মেকানিক্যালি তোমার প্রোডাক্টটা স্ট্রং হচ্ছে কিনা এর জন্য অ্যানালাইসিস করে, যে স্ট্রেস অ্যানালাইসিস বা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে ওই ডিজাইনটা শেষ করা। এর পাশাপাশি যেটা হচ্ছে যে তোমাকে যখন তুমি ডিজাইন করে ফেললা, তুমি ফিগার আউট করে ফেললা যে আমাকে যদি 5 কিলোমিটার স্পিড অ্যাচিভ করতে বলে, সেক্ষেত্রে কি আমার 40 নিউটন মিটারের একটা মোটর লাগবে না 60 নিউটন মিটারের মোটর লাগবে, এটা যখন অ্যাসাইন হয়ে গেল, তখন কিন্তু তোমাকে এগুলো আবার অর্ডার করতে হবে। সো এইটা আরেকটা ফেজ। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে দেখবা যে আমরা যখন একটা প্রজেক্ট করি, সেই প্রজেক্টটা করার সময় আমাদের এরকম যে ডিফারেন্ট ফেজ আসে, যেটার উপর যেখানে গিয়ে আমরা ডিসিশন নেই আমরা আগাবো কি আগাবো না, বা আমরা কোন দিকে যাব, তাই না? যেমন হচ্ছে পাশ করার পরে তোমরা যেমন তোমাদের একটা ফেজ আসবে, আমরা কি দেশে থাকবো না আমরা বিদেশে যাব। আমি বোঝাতে পারছি? এবার আমি যখন পাশ করি তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি যদি ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোবাকো এই ধরনের কোনো কোম্পানিতে ঢুকতে পারি তাহলে দেশে থাকবো, তাহলে মাস্টার্স করতে বিদেশ, মাস্টার্স পিএইচডি করতে চলে যাব। এই যে ডিসিশন পয়েন্ট গুলা একটা এগুলাকে বলি আমরা হচ্ছে গেট, একটা ফেজ গেট প্রসেস। হ্যাঁ, যেমন তোমরাও কিছুদিন পরে এটা ফেস করবা যে তোমরা কি কোনটাকে মেজর করবা, তোমরা পাওয়ারকে মেজর করবা, কমিউনিকেশনকে মেজর করবা, দ্যাট উইল বি ফেজ এ ডিসিশন পয়েন্ট। এরপরে হচ্ছে কি পাশ করার পরে দেশে থাকবা না বিদেশে যাবা, একটা ডিসিশন পয়েন্ট। পিএইচডি করবা না মাস্টার্স করবা। সো বেসিক্যালি দিস আর দ্য ডিসিশন পয়েন্টস। বুঝতে পারছি? So that's হচ্ছে different phase, and different phase শেষে there is always a decision point যেখানে তুমি decision নাও how you are gonna progress in the future. এবং এটা দেখবা যে এগুলো সবকিছুই কিন্তু হচ্ছে তোমার প্রজেক্টের যে লাইফ সাইকেল প্ল্যানিং, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এগুলোর সাথেই হচ্ছে, এগুলা হচ্ছে তোমার অ্যালাইন্ড। হ্যাঁ, ওকে। এখন এগুলা দেখবা যে
বেসিকটা ঠিক রেখে তোমার প্রজেক্ট, যেহেতু আমরা ডিফারেন্ট প্রজেক্টের কথা বলতেছি, যে সেটা হতে পারে যে তোমার আইটি প্রজেক্টস, সেটা হতে পারে তোমার হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্টস, এবং ডিফারেন্ট প্রজেক্টে তোমার দেখবা যে ফেজ গুলা এক রেখে একটু ডিফারেন্ট হচ্ছে। যেমন কনস্ট্রাকশন প্রজেক্ট নিয়ে বলতেছিলাম। আবার যদি আইটি প্রজেক্ট হয়, আমরা যে কোনো একটা আইটি প্রজেক্টে আমরা কি করি, আমি জাস্ট লাইক গতকাল রাতে আমার এক বন্ধু যার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে, ও আমার সাথে আলাপ করতেছিল যে আমরা হচ্ছে ইআরপি তৈরি করতে চাই এবং হচ্ছে একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে চাই, রাইট? সো জাস্ট গতকাল রাতের ঘটনা। ও আমাকে বলতেছিল যে আমি কি মনে করি। তা আমি তখন ওকে বললাম যে মার্কেট অ্যানালাইসিসটা আমাদেরকে করতে হবে। মার্কেটে দেয়ার আর ফিউ এইচআরএস বা হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম যে সফটওয়্যার গুলো আছে, এগুলো মার্কেটে কেমন করতেছে, চাহিদা কি, মানুষ এগুলোকে পছন্দ করতেছে, অপছন্দ করতেছে, এবং এটা তৈরি করতে কত খরচ হবে, এবং এটা আমরা কত টাকায় বিক্রি করতে পারবো, তাহলে আমার যে টাকাটা ইনভেস্ট করবো সেই টাকাটা কত বছরে আমি রিকভার করতে পারবো, এই সবকিছু মিলে ডিসিশন নিতে হবে। তো এই যে আলোচনাটা গতকাল করলাম, সেটা হচ্ছে অনেকটা, এটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, রাইট? তো তুমি দেখবা যে তুমি কনস্ট্রাকশন প্রজেক্ট করো, ইঞ্জিনিয়ারিং বলো। ফিজিবিলিটি স্টাডি করার সময় যদি আমার কাছে সাফিসিয়েন্ট ডেটা না থাকে, তাহলে আমি কি করব? যেমন বাংলাদেশে কনজিউমারদের বিহেভিয়ার, এগুলো রিলেটেড স্টাডি করতে হলে এনাফ ইনফরমেশন পাওয়া যায় না অনলাইনে, তো তখন কি করেন স্যার? আচ্ছা, সো বেসিক্যালি টোটালি তো তুমি ফাঁকা জায়গায় যেটা হচ্ছে ডেটা যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে ডেটা কালেক্ট করতে হবে, এবং সেই ডেটা কালেক্ট করাটাও কিন্তু খুব বেশি কিন্তু কঠিন না। যেমন ধরো যে আমি যে টুলটার কথা বলছি, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এইটা কিন্তু তুমি যদি লিডিং 10টা-15টা কোম্পানির সাথে কথা বলো, তাহলে কিন্তু বুঝে ফেলবা যে মার্কেটে কি অবস্থা, বুঝতে পারছি? তো যেমন রিসেন্টলি, ভেরি গুড পয়েন্ট, আমার যে স্টার্ট আপটা আছে, তো স্টার্ট আপে আমরা চিন্তা করতেছিলাম যে কিছু মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করব, কিছু ছোট হার্ডওয়্যার যেটা বাংলাদেশে লাগে। তো আমার ওয়ান অফ দ্য ইঞ্জিনিয়ার ও সাজেস্ট করলো যে আমরা তোমার ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন রিলেটেড কিছু প্রোডাক্ট আমরা তৈরি করি, রাইট? এন্ড ও বুয়েটে গিয়ে বুয়েটের স্যারদের সাথে কথা বলে হি সিলেক্টেড 5। বলার পরে আমি কিন্তু, যদিও বুয়েটের স্যাররা বলেছে, আই ডিডন্ট জাম্প ইন, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা মার্কেট রিসার্চ করি। সো আমি দুটো ছেলেকে পাঠালাম। একজনকে পাঠালাম হচ্ছে পঙ্গু হাসপাতালের আশেপাশে যে ফার্মেসি গুলো আছে, যে মানে ইকুইপমেন্ট বাই করার যে দোকানগুলো আছে, যে ওদের সাথে গিয়ে কথা বলে আসো যে এই ইকুইপমেন্ট গুলো কেমন দামে বিক্রি হয় এবং কত পিস করে বিক্রি হয়। আরেকজনকে পাঠালাম হচ্ছে মিটফোর্ডের এদিকে। সো ওই ডেটা পয়েন্টের উপরে আমরা ডিসিশন নিলাম যে 5টা রিকমেন্ডেশন এসেছিল বুয়েট থেকে, সেখানে মাত্র একটা আমি দেখলাম যে আমি বাংলাদেশে করলে প্রফিট করতে পারবো, আর বাকিগুলা পারবো না। সো তাহলে হচ্ছে আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি, আমি যদি গুগল করতাম এই ডেটাটা পেতাম না, ইভেন চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেও এই ডেটাটা পাওয়া যাচ্ছে না। সো হোয়াট উই ডিড, উই আমরা মার্কেট থেকে ডেটাটা কালেক্ট করে দেন ডিসিশনটা নিলাম। সো বেসিক্যালি দ্যাটস হোয়াট আই ওয়াজ টেলিং মাই ফ্রেন্ড। সো কনস্ট্রাকশন প্রজেক্ট করো, আইটি প্রজেক্ট করো, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট করো, এবং কোনো একটা আর&ডি টাইপের প্রজেক্টই করো, রাইট? অথবা ইভেন মার্কেটিং এর টাইপের যে ধরনের প্রজেক্টই করো না কেন, তোমাকে যেটা হচ্ছে যে অলওয়েজ ইউ উইল হ্যাভ টু স্টার্ট উইথ দ্য ফিজিবিলিটি স্টাডি, অ্যান্ড ইট উইল গো থ্রু দ্য সেম প্রসেস, রাইট? প্ল্যানিং, তারপর ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, অ্যান্ড হচ্ছে তোমার ক্লোজার। তো এটাই হচ্ছে আমি বলতে যাচ্ছিলাম। এবং এইখানে দেখবা যে as you do this you will be getting those decision points, যেগুলা থেকে আমি বলতেছিলাম যে these are different phase and phase gate process, যেখানে ডিসিশন নেওয়া হয় যে আমরা কি যাব না যাব না, আমরা ডানে যাবো, বামে যাব, বা থেমে যাব। এই থেমে যাওয়ার একটা উদাহরণ দেই। তোমরা জানো যে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় একটা প্রজেক্ট লঞ্চ হয়েছিল, যে এয়ারপোর্টের পর থেকে উত্তরার ওইখান থেকে বিআরটিএ একটা বাস সার্ভিস চলবে গাজীপুর পর্যন্ত। কারণ গাজীপুরে আমাদের সমস্ত যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে, সো ওইদিকে একটা ডিমান্ড আছে। আমি জানি না কেন, বাট 4,000 কোটি টাকা খরচ হয়ে গেছে ওই প্রজেক্টে।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিসিশন নিল না এই প্রজেক্টটা আমরা বন্ধ করে দিব। দেখা যাক আজকে তো নতুন সরকার ডিসিশন হলো কি হয়। সো বেসিক্যালি এই যে ডিসিশন পয়েন্ট গুলা, রাইট, দিস আর দ্য ফেজ গেট প্রসেস, রাইট? সো লেটস মুভ অন। তো জাস্ট হচ্ছে আমি বেশ কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, তোমাদেরকে একটু পড়তে হবে তোমরা দেখবা। ওকে, এবার আসো, নেক্সট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইখানে আমি তোমাদেরকে আগে এক্সপ্লেন করি, দেন আইল শো ইউ দ্য স্লাইডস। সো এখন এই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলছি, সোফার তুমি যদি আমাকে ফলো করে থাকো লাস্ট ফিউ ডেজ, আমরা এখানে কি বলছি যে দেয়ার ইজ প্রজেক্ট ম্যানেজার, বাট দে নিড লট অফ পিপল টু ডু দ্য প্রজেক্ট ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ প্রজেক্ট। যেমন হচ্ছে রোবোটিক্স প্রজেক্ট হলে তোমার সিএসসি গ্র্যাড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সব ধরনের লোক লাগবে। একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে সেখানে আবার তোমার লাগবে হচ্ছে রাজমিস্ত্রি থেকে শুরু করে, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টু ডু দ্য ইলেকট্রিক্যাল সার্কিট, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সেখানে তোমার লাগবে এইচভিএসি ইঞ্জিনিয়ার, সো সিভিল ইঞ্জিনিয়ার, অল সর্টস অফ ডিফারেন্ট হিউম্যান রিসোর্সেস এবং ডিফারেন্ট কোম্পানি। সাধারণত একটা কনস্ট্রাকশন প্রজেক্ট করতে গেলে যদি তোমরা তোমাদের ফ্যামিলিতে কেউ করে থাকে বা তোমরা যদি নিজেদের বাড়িঘর করে থাকো, দেখবা যে প্রায় 20 ডিফারেন্ট টাইপস অফ পিপলের সাথে কাজ করতে হয় এবং প্রচুর জিনিসপত্র আমাদের কেনাকাটা করতে হয়। তাহলে আমি কি এইভাবে যদি একটু জেনারেলাইজ করি যে আমাদের এখানে প্রচুর হিউম্যান রিসোর্স লাগে, ডিফারেন্ট টাইপস এর, আমাদের প্রচুর কম্পোনেন্ট লাগে। এই কম্পোনেন্ট গুলো কেনার জন্য আমাদের একটা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট লাগে, টাকা পয়সার হিসাব রাখার জন্য একটা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং টিম লাগে। বুঝতে পারছি? তো এখন যেটা হচ্ছে যে এই তাহলে একটা প্রজেক্ট করতে গেলে যেহেতু ডিফারেন্ট ধরনের লোক লাগে, তো এই সবাই মিলে যে প্রজেক্টটা করে এটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের ফরমেশন হতে পারে দু ধরনের। কি ধরনের হতে পারে একটু মনোযোগ দিয়ে শোনো। একটা হতে পারে যে আমি প্রজেক্ট ওয়াইজ একটা অফিস ডিজাইন করতে পারি, যে আমার আমি একটা বাড়ি বানাবো, সো আমার একজন সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, একজন এইচভিএসি ইঞ্জিনিয়ার লাগবে, একজন ফায়ারের লোক লাগবে এবং তারা একটা প্রজেক্টে কাজ করবে। সো দিস ইজ ওয়ান মডেল এন্ড ইটস ফাইন। এখন আরেকটা মডেল হচ্ছে, এই মডেলটাতে সমস্যা হচ্ছে যে অনেক সময় যে সমস্ত রিসোর্স নট অপটিমালি ইউজ, সেটা একটা চ্যালেঞ্জেস থাকে। আরেকটা যেটা হচ্ছে যে নলেজ ট্রান্সফার বা ট্রাইবাল নলেজটা কম। আরেকটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে যে ধরো তুমি প্রজেক্ট ওয়াইজ করবা না, তুমি একটা কোর টিম করবা, সেই কোর টিম থেকে বিভিন্ন প্রজেক্টে সাপোর্ট দিবা। সেটা হচ্ছে যে যেমন ধরো যে এই পদ্ধতিটা বোথ বোয়িং এবং জেনারেল মোটর, যে দুটো জায়গায় আমরা কাজ করেছি সেই জায়গায় আমরা ফলো করতাম। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একটা টিম আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা টিম আছে এবং তারা বিভিন্ন প্রজেক্টে লঞ্চ হয় সেখান থেকে। সো সেখান থেকে তারা 787 সাপোর্ট দিতে চায়, সেখান থেকে তারা তোমার 777 সাপোর্ট দিতে চায় এবং ওই প্রজেক্ট শেষ হলে দে কাম ব্যাক টু দ্য কোর অর্গানাইজেশন। সো দিস ইজ অ্যানাদার সেট আপ। বুঝতে পারছো? তাহলে একটা সেট আপ হচ্ছে, আবার বলছি, প্রজেক্ট ওয়াইজ একটা টিম তৈরি করা এবং সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে যে নলেজের ডাইভার্সিটিটা কম থাকে এবং প্রজেক্টের অপটিমাল ইউজটা সবসময় হয় না। আর অন্য আরেকটা প্রজেক্ট হচ্ছে যে ম্যাট্রিক্স অর্গানাইজেশন, যে ফাংশন ওয়াইজ ডিফারেন্ট টিম থাকে প্রজেক্টের জন্য, সেই টিমগুলোর থেকে লঞ্চ করা হয়। যে উদাহরণটা দিচ্ছিলাম যে বোয়িং কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের টিম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের টিম, এগুলো সব আলাদা আলাদা। সেখান থেকে আমরা পাঠাই, যাও তোমরা 10 জন 787 কে সাপোর্ট করে আসো, তোমরা 10 জন 777 কে সাপোর্ট করে আসো। এবং যেহেতু যে কোনো প্রজেক্টের ফাইনাল স্টেজ হচ্ছে যে লেসন লার্ন কে ডকুমেন্টেশন করা, তাহলে এই যে কোর টিমটা, এই কোর টিমটার ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন অফ নলেজ হচ্ছে হিউজ। নট অনলি দ্যাট, যেহেতু কোর টিম থেকে ডিপ্লয় করা হয়, উই ক্যান সাপোর্ট মোর প্রজেক্ট। আমি বুঝাতে পারতেছি? যেমন ধরো আমাদের অগমেটিক্সে একটা টিম আছে বিজনেস অপারেশনস। এই বিজনেস অপারেশনে যারা কাজ করে তারা হচ্ছে, আমরা বলি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমরা তাদেরকে মজা করে বলি নিনজা।
যে দে ক্যান ডু এনিথিং। সো ওরা কি করে, যেমন ধরো যে এইচআর টিমে একটু লোড বেড়ে গেছে, একটু হেল্প লাগবে, এই বিজঅপস টিম থেকে দুজন এসে হেল্প করলো। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং টিমে হঠাৎ করে কাজের চাপ বেড়ে গেছে কারণ সামনে একটা অডিট আছে, তখন দুজন এসে হেল্প করলো, রাইট? একটা মডেল হতে পারতো যে আমি এইচআর টিমে একটা লোককে হায়ার করতে পারতাম, কিন্তু এই যে হিউজ ওয়ার্কলোড তো সবসময় থাকে না, ওয়ার্কলোড গোজ আপ এন্ড ডাউন। ঠিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে হেল্প লাগে অডিটের সময়, তাই না? ট্যাক্স ইয়ার ক্লোজিং এর সময়, তো এই ক্ষেত্রে লোডটা ওঠানামা করে। তো এই জন্য আমরা যেটা করেছি, একটা বিজঅপস টিম তৈরি করেছি, এবং সেখানে আমরা কিছু এমবিএ করা ছেলে মেয়েদেরকে রিক্রুট করেছি, যে ওরা ডিফারেন্ট টিমকে বিভিন্ন সময়ে হেল্প করতে পারে। তাহলে যেটা হচ্ছে যে they are always busy এবং অপটিমাল ইউসেজ অফ দ্য রিসোর্সেস। সো ঠিক একইভাবে তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের ফর্মুলেশন হতে পারে দু ধরনের, আবার বলছি, একটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ, এবং সেখানে সমস্ত রিসোর্স লাগবে, সেখানে তোমার অ্যাকাউন্টেন্ট লাগবে, সেখানে তোমার সাপ্লাই চেইনের লোক লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সো অল সর্টস অফ পিপল লাগবে। আরেকটা হচ্ছে একটা সেন্ট্রাল লোকেশন, এ টিম অফ ইঞ্জিনিয়ার্স, এ টিম অফ অ্যাকাউন্টেন্টস, এ টিম অফ সাপ্লাই চেইন পিপল, দে আর সাপোর্টিং অল দ্য প্রজেক্টস। তাহলে তখন অপটিমাল ইউজ হয় প্রজেক্টের, এবং যেটা হয় যে নলেজ শেয়ারিংটা ভালো হয়। ঠিক আছে? সো এই দুটো মডেলে সাধারণত পিএমও বা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসটা সাজানো হয়। এরপরে আসো, এখন এই প্রজেক্ট ম্যানেজার সাজানোর পরে এই অফিসটা কিভাবে কাজ করবে। এই অফিসটা কিভাবে কাজ করে সেটাও আবার ডিফারেন্ট হতে পারে। সেটা হচ্ছে আমাদের পার্সোনালিটি ট্রেইটের উপর। একটা জিনিস দেখবা যে এই যে ইউ গাইজ, অল অফ ইউ, 40 অফ ইউ, আচ্ছা, হ্যাঁ, come from 40 different family, এবং আমাদের এক একজনের ফ্যামিলি কিন্তু এক এক রকম, তাই না? যেমন আমি বড় হয়েছি একটা বুট ক্যাম্প টাইপের ফ্যামিলিতে। আমাদের বাসা ছিল হচ্ছে পিন অফ সাইলেন্স, যার যার রুমে সে থাকবে, হ্যাঁ। 9:30-তে বলবে টেবিলে খাবার দেওয়া হয়েছে, পুতুলের মতন আমরা হেঁটে গিয়ে টেবিলে বসবো, খাবো, আবার পুতুলের মতন হেঁটে যার যার রুমে চলে যাব। এই টাইপের একটা এনভায়রনমেন্টে আমি বড় হয়েছি। বুট ক্যাম্প, টোটালি আর্মি বুট ক্যাম্প। আবার তোমাদের অনেকের বাসায় তোমরা তোমাদের প্যারেন্টসদের সাথে ভেরি ফ্রেন্ডলি, রাইট? লাইক লিটারালি ফ্রেন্ডের মতো, বাপের সাথে তর্ক করতেছো, ঝগড়া করতেছো, মায়ের সাথে দুষ্টামি করতেছো, দ্যাটস অ্যানাদার এনভায়রনমেন্ট, রাইট? সো কমেডি কি স্যার এরকম, বুঝিনি। মানে স্ট্যান্ড আপ কমেডি মতো অনেক ফ্যামিলিতে আছে স্যার এরকম চলে। Yes. So basically যেটা বলতে যাচ্ছি, দেখো যে এই যে ডিফারেন্ট ফ্যামিলি যে স্টাইলটা আছে, এবং মোস্ট অফ দ্য টাইম এটা ড্রিভেন বাই আমাদের প্যারেন্টস, তারা যেভাবে চায় সেই রকম ভাবে হয়। ঠিক একই ভাবে তুমি যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসটা করতেছো, এই অফিসটা কি ধরনের অপারেট করবে সেটা ডিপেন্ড করে হচ্ছে যে হাউ ইউ ওয়ান্ট টু ডিজাইন ইট, অথবা যে লিডারশিপ লেভেলে থাকে। সো ফ্যামিলি গুলো যেরকম ডিফারেন্ট, বিভিন্ন কোম্পানি ডিফারেন্ট। যেমন আমার কোম্পানিতে তুমি যদি আসো, অগমেডিক্সে, আমাদের কোম্পানিতে কালচার হচ্ছে, আমি চাই না কেউ আমার উপরে যেমন চিৎকার চেঁচামেচি করুক, আমি কারো উপরে চেঁচামেচি করি না। সো আমার অফিসে কেউ কারো উপরে চেঁচামেচি করে না। দ্যাটস এ কালচার, দ্যাটস হোয়াট উই হ্যাভ ডান। সো পিএমও হয় হচ্ছে এই লিডারশিপের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ভাবে অপারেট করে। কিছু আছে যেখানে সিস্টেমটা হচ্ছে যে আমরা বলে দিব কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে, সেভাবেই চলতে হবে, সেভাবেই করতে হবে। যেমন হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করার পরে অনেকের ক্ষেত্রে তোমাদের বাবা মা বলে দিয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, রাইট? সো ইট ইজ এ যে হচ্ছে তোমাকে ডিরেকশন দেওয়া হচ্ছে, ইটস অটোক্রেটিক স্টাইল, মাই ওয়ে অর হাইওয়ে। সো দেয়ার আর পিএমও অর প্রজেক্ট অফ ম্যানেজমেন্ট অফিস, যাদের হচ্ছে স্ট্রং গাইডলাইন আছে, এবং সেই গাইডলাইন ফলো করে কাজ করতে হবে। তারা কোন সফটওয়্যার ইউজ করতে হবে, কোন ফর্ম ইউজ করতে হবে, সবকিছু বলে দেবে। অ্যান্ড দেন দেয়ার আর আদার কোম্পানিজ, সেখানে হচ্ছে সাপোর্টিভ স্টাইল। যেমন তোমাদের অনেকের প্যারেন্টসরা বলেছে তোর যেটা ইচ্ছা সেটা পর, টাকা পয়সা কি লাগবে বলিস, দ্যাটস এ সাপোর্টিভ স্টাইল। সো দেয়ার আর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, তারা প্রজেক্ট ম্যানেজারকে স্বাধীনতা দিচ্ছে যে তুমি তোমার মতন প্রজেক্ট চালাও, যা হেল্প লাগবে আমাদের কাছ থেকে নেবে। বুঝতে পারছি? আবার কিছু আরেকটা সিস্টেম হচ্ছে যে গাইডলাইন দিয়ে দিচ্ছে কিন্তু হাত পা বেঁধে দিচ্ছে না। এটা একটু এক্সপ্লেইন করি। যেমন হচ্ছে আমি আগে ধানমন্ডি থাকতাম, আমার বাবা থাকে গুলশানে। তো
বাবা আমাকে বলতো যে আচ্ছা ধানমন্ডি যাচ্ছ, এখন ধরো ধানমন্ডি যাওয়ার তো অনেকগুলা উপায় আছে, রাইট? তুমি গুলশান থেকে তুমি র্যাঙ্কস ফ্লাইওভার দিয়ে যেতে পারো, তুমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যেতে পারো, তুমি হাতির ঝিল দিয়ে যেতে পারো। So, আমার বাবা হচ্ছে ওই ধরনের মানুষ, আমাকে বলবে তুমি আজকে হাতিঝিল দিয়ে যাও, রাইট? সো দিস ইজ লাইক একবারে ডিরেক্টিভ ওয়েতে। আরেকটা হচ্ছে যে ও তুমি ধানমন্ডি যাচ্ছ, ঠিক আছে যাও, কোনো হেল্প লাগলে বইলো, দ্যাটস অ্যানাদার ওয়ে। আরেকটা হচ্ছে যে তোমাকে বলা যে আজকে হয়তো হাতিঝিল দিয়ে যাওয়াটা ঠিক হবে না, কাউরান বাজারে জাম হতে পারে, তুমি হয়তো অন্য রাস্তাটা, সো দ্যাটস এ গাইডলাইন দেয়া। বুঝতে পারছো? ঠিক একইভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের ক্ষেত্রেও তুমি দেখবা যে ডিপেন্ডিং অন দ্য লিডার অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, সেখানে ডিফারেন্ট স্টাইল আছে। So basically that's what you will see all those slides আমি যেটা করেছি, যেমন দেখো সাপোর্টিং পিএমও, কন্ট্রোলিং পিএমও, আর হচ্ছে ডিরেক্টিভ পিএমও, রাইট? তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সো ডিরেক্টিভ পিএমও যে তোমাকে বলে দিবে এইভাবেই করতে হবে, অন্য কোনো উপায় নাই। কন্ট্রোলিং পিএমও তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিবে, সেই হিসাবে করতে হবে। আর সাপোর্টিভ পিএমও তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করবা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস তোমাকে হেল্প করবে বা সাপোর্ট করবে। বোঝাতে গেছে? সো দিজ আর ডিফারেন্ট সোর্স অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস আমরা পেয়ে থাকি বা আমরা করে থাকি। ওকে, এখন এই যে কোনো জিনিসে আমরা করি তার তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, যে স্ট্যান্ডার্ডের ওপরে তোমার হচ্ছে তোমাকে জাজ করা হয়। সো ঠিক যেমন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আইএসও অনেকে তোমরা শুনে থাকবে হয়তো, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে আইএসও 9001 যদি কেউ ফলো করে, তাহলে আইএসও 9001 সার্টিফাইড মানে তুমি জানো যে ওই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটা এই স্ট্যান্ডার্ডটা ফলো করতেছে। ঠিক একইভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে স্ট্যান্ডার্ড গুলো সেট আপ করার জন্য দেয়ার ইজ এ পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এবং এখান থেকেই কিন্তু পিএমপি যে সার্টিফিকেশনটা দেয়া হয়। বাংলাদেশে মাত্র 500 পিএমপি সার্টিফাইড লোক আছে, এবং তুমি যদি পিএমপি সার্টিফাইড হতে পারো, বিকজ দিস ইজ এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে সার্টিফিকেটটা আসে পিএমআই থেকে, ইউ ক্যান ওয়ার্ক এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, project management and career progression, just very briefly, usually people start as a project coordinator, SN manager, project manager, senior project manager, then program, we talked about the program, and that's how people usually move on. ঠিক আছে? So yeah, so there are different data certificates, এগুলা তোমাদের এই মুহূর্তে না জানলেও চলবে, বাট ইভেন্চুয়ালি কেউ যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করো, তাহলে গোল হচ্ছে নিজেকে পিএমপি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশনটা অ্যাচিভ করা। So that's basically very briefly chapter আমরা 3, এবং এটা পড়তে তোমাদের হয়তো কয়টা স্লাইড, যতগুলা স্লাইড তত মিটিংও লাগবে না, আধা ঘন্টা যদি ব্যয় করে ফেলো এইটা পড়ে ফেলবে, ঠিক আছে? and you will remember that. Okay, are you guys with me? সবাই আছো? Yes, sir. Okay, so we can get into আমাদের কালকে তো আমাদের যথাসময় ক্লাস হবে, তাই না? কালকে যথাসময়ে ক্লাস হবে, রাইট? কালকে তো রোজা হচ্ছে না, সো তোমাদের সেকশন 1 এর সাথে দেখা হবে হচ্ছে সকাল 9:30টায়, এবং সেকশন 2 এর সাথে দেখা হবে 11টায়, রাইট? Yes, sir. Okay, and then what is my lecture 4? All right, so I can do, okay, I think I can do lecture 4 tomorrow in the class. হ্যাঁ, তোমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম, আধা ঘন্টা 1.5 ঘন্টা বুক করছিলাম, বাট আই থিঙ্ক we have kind of recovered. না, আবার তো ছুটি, আবার না, আচ্ছা লেকচার 4টা। Okay, so let's move forward a little bit more. Let me share my screen, and lecture 4 সেটা হচ্ছে যে এখানে যেটা আমি বলতে চাই, যে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যখন আমরা কথা বলতেছি, তুমি দেখো যে আমরা কিন্তু অনেক কিছু নিয়ে আলাপ
পড়লাম এখন পর্যন্ত। এখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন করতেছো, তুমি দেখবা যে ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে বা ডিফারেন্ট ধরনের প্রজেক্টে তোমার যে বেসিকটা ঠিক রেখে আমাদেরকে সবসময় কিন্তু কিছু মডিফিকেশন করতে হয়, রাইট? কিছু মডিফিকেশন করতে হয়। তো এর কারণটা হচ্ছে যে আমরা যে এনভায়রনমেন্টে কাজ করতেছি সেই এনভায়রনমেন্ট হ্যাজ অ্যান ইনফ্লুয়েন্স, এবং এইটা ধরো যে আমাদের নিজেদের ভিতরেই কেমন, যেমন ধরো তোমরা 40 জন 40 রকমের, and that's because যে হচ্ছে তোমরা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে গড়ে উঠেছো, বাবা মাকে যে এরকম দেখেছো, ঠিক সেভাবেই কিন্তু আমরা সবাই গড়ে উঠি, তাই না? সো বেসিক্যালি দ্যাট হ্যাজ এ ইম্প্যাক্ট অন আস। তো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এনভায়রনমেন্ট এর একটা ইম্প্যাক্ট আমাদের উপরে কিন্তু সবসময় কাজ করে, তাই না? সবসময় কাজ করে। সো জিনিসটাই হচ্ছে এইটা যে আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট করব তখন আমাদেরকে সবসময় বুঝতে হবে যে আমরা কোন এনভায়রনমেন্টে কাজ করতেছি এবং আমাদের কনটেক্সটটা কি। এবং এই জন্য দেখবা যে বেসিকটা ঠিক রেখে ইট উইল বি ডিফারেন্ট ইন ইউএসএ, ইট উইল বি ডিফারেন্ট ইন বাংলাদেশ, ইট উইল বি ডিফারেন্ট ইন সৌদি আরবিয়া। ডিফারেন্ট দেশে ডিফারেন্ট ধরনের হবে। যেমন দেখো যে আমরা যখন একটা প্রজেক্ট করি, সো ফিজিবিলিটি স্টাডি করলাম, একটু আগে তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিল যে যথেষ্ট পরিমাণ ডেটা না থাকলে কি হবে। আমি বললাম আমরা কিছুটা ডেটা কালেক্ট করব, এবং মাঝে মাঝে যেটা হয় যে এর পরেও তোমার একটা ডেফিনেটিভ ডিসিশন নেয়ার মতন অবস্থা থাকে না, তখন কিন্তু আমরা কি করি, তখন আমরা নিজেদের গাট ফিলিং এর উপরে ভিত্তি করে একটা রিস্ক নিয়ে যাই, বলে যে আমার ইনটুইশন বলতেছে এইটা হবে, সো আই এম গোনা ডু দিস, রাইট? সো দ্যাটস উই কল দিস রিস্ক। সো তুমি যদি এই ওয়ার্ড পাজলটার দিকে দেখো যে আমরা আমাদের জীবনে সবসময় এই জিনিসগুলা আসতেছে, যে আমাদের যে ডিসিশন গুলো আমরা মেক করি অনেক সময় হচ্ছে দিস আর ডেটা ড্রিভেন, অনেক সময় এর সাথে বিভিন্ন অপরচুনিটি জড়িত থাকে, রাইট? কন্টিনিউয়াসলি কিন্তু অপরচুনিটি চেঞ্জ হচ্ছে। এবং যেমন ধরো আমাদের সময় ইউএসএ তে যাওয়া ওয়াজ দ্য বেস্ট। এই মুহূর্তে আমি জানি যে অনেকেই ভাবছে যে ট্রাম্প যে ধরনের নিয়ম কানুন করছে তাহলে কি ইউএসএ তে যাওয়াটা বেস্ট। তো এই যে কি চেঞ্জ হয়েছে, ইউএস দেশটা চেঞ্জ হয় নাই, তার কনটেক্সটটা চেঞ্জ হয়েছে, তার নিয়ম কানুনটা চেঞ্জ হয়েছে, রাইট? এবং আমি আবার যেমন সেদিন একটা ছেলে তোমাদের ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে জিজ্ঞেস করতেছিল যে স্যার আমার তো অ্যাডমিশন হয়েছে ইউএসএ তে একটা ইউনিভার্সিটিতে, আমি কি যাবো? ট্রাম্প এত নিয়ম কানুন কঠিন করতেছে। তো আমি তখন তাকে বোঝালাম, দেখো আমেরিকা ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, আমেরিকা তৈরি হয়েছে ইমিগ্রেন্টদের পরিশ্রমের কারণে, এন্ড আমেরিকানস আন্ডারস্ট্যান্ড দ্যাট। ট্রাম্প এই মুহূর্তে তার জনপ্রিয়তার জন্য কিছু নিয়ম কানুন করেছে, বাট দিস উইল চেঞ্জ, কারণ ইমিগ্রেন্টদের ছাড়া এই দেশ তো চলতে পারবে না। ওদের নিজস্ব তো কোনো জনগণ নাই স্যার, ওদের তো নিজস্ব দেশের কোনো জনগণ, রাইট? সো আমি ওকে যেটা বলছিলাম যে তুমি যাচ্ছ যে পিএইচডি করতে লাগবে 3 বছর, সো ততদিনে ট্রাম্প চলে যাবে। পিএইচডি করার পরে তোমাকে 3 বছরের ওয়ার্ক পারমিট দিবে, সেই ওয়ার্ক পারমিট নিয়ে তুমি যদি আরো 3 বছর কাজ করো, উইদিন 6 ইয়ার্স লট অফ থিংস উইল চেঞ্জ, অ্যান্ড দ্যার ইজ এ হাই প্রবাবিলিটি যে থিংস উইল চেঞ্জ ফর ইউর ফেভার, বিকজ আমেরিকা বলবে উই নিড মোর ইমিগ্রেন্টস। এখন এই যে কনটেক্সটটা আমি ওকে বোঝালাম, এখন ওর ডিসিশনটা, ও কি তাহলে এই রিস্কটা নেবে কি নেবে না। ও আমাকে যেটা বলছিল, স্যার বেশি রিস্ক হয়ে যায় না যদি নিয়ম কানুন না চেঞ্জ হয়, যদি না থাকতে পারি? আমি বললাম কোনো সমস্যা নাই, আমেরিকাতে না থাকতে পারলে কানাডায় চলে যাবা, কানাডা না থাকতে পারলে আরেকটা কোনো না কোনো দেশ ওপেন আপ হবে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। সো বেসিক্যালি দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু এক্সপ্লেইন ইট টু ইউ উইথ দিস ওয়ার্ড পাজল, যে যে কনটেক্সট এর ক্ষেত্রে আজকে যেটা অপরচুনিটি কালকে সেটা রিস্ক হতে পারে, অথবা আজকে যেটা রিস্ক মনে হচ্ছে কালকে সেটা অপরচুনিটি হতে পারে। আমি বোঝাতে পারতেছি? যেমন হচ্ছে আমরা যখন গেলাম, আমাদের অনেক ফ্রেন্ডরা মেকানিক্যাল, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি বলেছি তোমাদেরকে, মেকানিক্যাল থেকে ওরা সুইচ করে গেল হচ্ছে সিএসসি তে, কারণ ওদের কাছে মনে হয়েছে দেয়ার ইজ এন অপরচুনিটি ইন ইট। আর আমি মনে করেছি যে ইঞ্জিনিয়ারিং তো হচ্ছে হার্ডকোর যন্ত্রপাতি হাতাবো, মেকানিক্যালে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সিএসসি কোডিং লিখবো, এটা আবার ইঞ্জিনিয়ার হলো কিনা, দ্যাট ওয়াজ ইন মাই মাইন্ড, সো আই ডিড নট সুইচ,
রাইট? বাট ওরা এই যে সাহস করে সুইচ করেছে যে এই ফিল্ডটা গ্রো করবে, এতে যেটা হয়েছে আজকে একটা আমাদের লেভেলে এসে এই উইথ 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স একটা সিএসসি গ্রাজুয়েট প্রায় একটা মেকানিক্যাল গ্রাজুয়েটের প্রায় 3 গুণ বেতন পায়। সো দে হ্যাভ টেকেন দ্য রিস্ক অ্যান্ড দ্যাটস দেয়ার অপরচুনিটি। বুঝতে পারতেছি আমি? সো বেসিক্যালি দ্যাটস ওয়াই যে all these things তুমি যদি তোমার চিন্তা করো যে আর ইন্টারডিপেন্ডেন্ট, রাইট? সো প্রজেক্টের ক্ষেত্রেও তাই, যে প্রজেক্ট কনটেক্সট চেঞ্জ হয়, কনটেক্সটের সাথে সাথে একটা প্রজেক্টের অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো লিডারশিপ নিয়ে তো অলরেডি আমি একটুখানি বলে ফেলছি। তো হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু, আমি জাস্ট এই চ্যাপ্টারটা একটুখানি শুরু করলাম। এখন তোমাদের জন্য বেস্ট হয়তো তোমরা যদি একটু পড়ে আসতা, তাহলে কালকে আলোচনাটা আরো ভালো আগাইতো। সো উইল গো ফ্রম হিয়ার কালকে, হ্যাঁ? ঠিক আছে? So, okay. So we'll just start from here tomorrow in the class. So, ঠিক আছে, ভালো থেকো। আমি 45 মিনিটসে তোমাদেরকে ছেড়ে দিলাম, giving you 45 minutes back, and we'll